জনরব মিডিয়া, জনতার কথা বলে। চোদ্দোশো 23 ও 24 চৈত্র জনরবের ক্যামেরা পৌঁছে গিয়েছিল ভারত সেবাশ্রম সংঘ মালদা গাজলে। জায়গাটার নাম ঘাকশোল, আদিবাসী কল্যাণ কেন্দ্র, ভারত সেবাশ্রম সংঘ। চলুন আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি। সৌন্দর্য আপ্লুত হয়ে যাচ্ছে। চলুন আমরা প্রদীপ্তানন্দজি মহারাজের সঙ্গে একটু কথা বলি। উনি কি বললেন? ভারতবর্ষ পূর্ণভূমি, ভারতবর্ষ ধর্মভূমি, ভারতবর্ষ মোক্ষভূমি, তীর্থময় ভারতবর্ষ, মন্দিরময় ভারতবর্ষ। হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা এখানে তপস্যা করেছেন। তপস্যা করে সনাতন হিন্দু ধর্মের মহত্ব বিঘোষণ করেছেন। সারা বিশ্ব ভারতবর্ষের সনাতন ধর্মের দিকে তাকিয়ে রয়েছে। সারা বিশ্বে মন্দির নির্মিত হচ্ছে। আমরা অবাক হচ্ছি যে ভগবান বলেছেন, তার প্রতিফলিত হচ্ছে। আজকে সৌদি আরবের আবুধাবিতে বিশাল মন্দির নির্মিত হয়েছে। সেখানকার সরকার তার জায়গা দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে উদ্বোধন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং কিছু লোক বিরোধিতা করবেন। রাম রাবণের যুদ্ধে রাবণের পক্ষে অনেক লোক ছিল। কৌরব পাণ্ডবদের সময় পাণ্ডবরা সংখ্যায় কম ছিল। তদানীন্তনকালের শ্রেষ্ঠ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, শল্য, কৌরব পক্ষ ছিল, অনেক সৈন্য ছিল। জয় ঘোষণা হয়েছে পাণ্ডবদের। তাদের সঙ্গে ছিল সত্য, তাদের সঙ্গে ছিল ধর্ম, তাদের সঙ্গে ছিল ভগবান। সুতরাং যুগে যুগে ভারতবর্ষের পূর্ণভূমিতে বিভিন্ন মহাপুরুষরা আবির্ভূত হয়ে ভারতবর্ষের ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যের মাহাত্ম্য বিঘোষণ করেছেন। সেই রকম একজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের বুকে তদানীন্তন অবিভক্ত বাংলা মাজিদপুর গ্রামে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনিও প্রতিষ্ঠা করেছেন এই যে ভারত সেবাশ্রম সংঘ, বিস্তৃত সংঘ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি ছিলেন দূরদ্রষ্টা, তিনি ছিলেন যুগাচার্য, তিনি ছিলেন যুগের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। এই প্রতিষ্ঠানটার নামও তিনি করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। ভারতবর্ষ, যে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের ইতিহাস পুনঃপ্রচার, পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে তিনি সৃষ্টি করলেন ভারত সেবাশ্রম সংঘ। আর সেই ভারত সেবাশ্রম সংঘের এই আদিবাসী কল্যাণ কেন্দ্রে আজকে একটা ভব্য মন্দির নির্মিত হয়েছেন লক্ষ কোটি মানুষের দানে। এবং সেই সঙ্গে সন্ন্যাসীরা যেমন এসছেন সঙ্গে সহসভাপতি পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দ, এসছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা সব এসছেন। যেসব সন্ন্যাসীরা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালাইছে হরিদাসন, শিবস্বরূপ এই সন্ন্যাসীরা এসছেন। হাজার হাজার মানুষ গ্রামগঞ্জ থেকে আদিবাসী, গিরিবাসী, বনবাসী বাইরা সন্ন্যাসীদের প্রণাম করছেন, দর্শন করছেন, তাদের বাণী ভ্রমণ করছেন। আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করুন এই যুগের মহান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি যেমন ভারত সেবাশ্রম সংঘ করেছেন, তিনি আদিবাসী অনুন্নত সমাজের উন্নয়নের ব্যবস্থা করেছেন, তিনি শিক্ষা প্রসারের ব্যবস্থা করেছেন, তিনি তীর্থ সংস্কার করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি হিন্দু মিলন মন্দির, যে আমাদের হিন্দু সমাজের মধ্যে শতদা বিচ্ছিন্ন হিন্দু জাতি, আমাদের হাড়ি, মুচি, নাচর, ডোম, আদিবাসী, গিরিবাসী, পাড়িয়া বলে আমরা যে বিভাজন করেছিলাম, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, এমন দুর্ভাগা দেশ যাদের তুমি করেছ অপমান,
অপমানে হতে হবে তাদের সবার সময়। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া যদি ঘৃণা করিয়াছ মানুষের প্রাণী ঠাকুর। আচার্য রবীন্দ্রনাথ কবিগুরু তিনি বলেছেন, মহাপ্রভু সেইকে স্মরণ করে আচার্য বিবেকানন্দ বাণী দিয়েছেন দেশের সমাজের জন্য, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চন্ডাল ভারতবাসী। আর আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি কার্যে রূপান্তরিত করেছেন। বহু বেদনা, বহু দুঃখ, যিনি ভারতবর্ষে এসেছিলেন শঙ্করাচার্য, মাত্র 32 বছর বয়সে তিনি চলে গেলেন ভারতবর্ষের 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করে। আবার এলেন বিবেকানন্দ, মাত্র 39 বছর বয়সে চলে গেলেন ভারতবর্ষে। এলেন আচার্য স্বামী প্রণবানন্দ, মাত্র 45 বছর বয়সে তিনি চলে গেলেন। রেখে গেলেন তার অগণিত শিষ্য, ভক্ত, সন্ন্যাসী মণ্ডলী। তারা আজকে তার প্রচার করছেন, তার কার্যকে বাস্তবে রূপান্তরিত দান করার জন্য ভারতবর্ষের কন্যাকুমারিকা থেকে কাশ্মীর থেকে কামাখ্যা পর্যন্ত ছুটে চলেছে অগণিত সন্ন্যাসী। আপনাদের উদ্দেশ্যে নমস্কার, আপনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম, আমি ভারত সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসী কর্মী সেবক। শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ আমার পাশে রয়েছেন। ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ, আরও অনেক সন্ন্যাসী রয়েছেন। খুব বাস্তব কথা। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, আপনারা শুনলেন। ভারতবর্ষ অনেক মুনি ঋষি, অনেক জ্ঞানী গুণী জন্মগ্রহণ করেছে, কিন্তু আমরা দেখেছি যে এগুলো এসছে সমস্ত পরিবার থেকে, পারিবারিক সংস্কার থেকে এসছে। সেই জন্য আমাদের পরিবারগুলোকে আরও নিয়ন্ত্রিত করতে হবে, পরিবারগুলোকে মার্জিত হতে হবে, আধ্যাত্মিক পথে তাদেরকে পরিচালিত করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। আমরা ইতিহাস পড়ি, ইতিহাস মানে যেখানে যুদ্ধ হয়েছে তাদের মধ্যে সেইটা যুদ্ধের কথা ইতিহাস, কিন্তু মানুষের জীবনের কথা কেউ কোথাও লেখা থাকে না। কিন্তু একমাত্র রামায়ণ মহাভারতে আমরা দেখতে পাই প্রতিটি তাদের তখনকার দিনের জীবিকা, তাদেরকে প্রত্যেকটি মানুষের সঙ্গে সম্পর্ক, ভালোবাসা, এগুলি হচ্ছে প্রকৃত ইতিহাস। কেন যুদ্ধ নেই সেটাকে আমরা বলছি যে ডার্ক সাইড, ওটাকে বলা যাবে না। সেই জন্যে আমাদেরকে যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি জ্ঞান এবং তার অনুসরণের সাথে সাথে ধর্মীয় শিক্ষাকে যদি দেওয়া যায়, তাহলে আমাদের ভারতবর্ষে নতুন করে মানুষের মধ্যে যে মানবিক গুণগুলোর বিকাশ প্রকাশ ঘটেছিল সেগুলো আবার আমরা প্রকাশ করি। আর তার মানে আপনার কথা থেকে কিন্তু বেরিয়ে আসছে মহারাজ যে আমাদের শৈশব অবস্থা থেকে একটা ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে। ধর্মীয় শিক্ষা মানে প্রথম কথা হচ্ছে স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন যে মহাপুণ্য হচ্ছে মনুষ্যত্বের জাগরণ, অর্থাৎ মানবিক গুণগুলোর বিকাশ করে। আমি মানুষ হচ্ছে ভালো মানুষ হবো আগে। সেই মানুষ হতে গেলে কোথায় শিখবো? আমরা পরিবার থেকে শিখবো, সমাজ থেকে শিখবো, স্কুল থেকে শিখবো। তা সেইগুলি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আজকাল। আজকাল শুধু অর্থকরী বিদ্যা শেখানো হচ্ছে। তা সেই জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা এগুলোকে ঢুকিয়ে দিতে পারি। স্বামী প্রণবানন্দজি মহারাজ বলতেন, জড়বাদকে যে দেশ চরমবাদ বলিয়া ধরিয়াছি, এদেশ সে দেশ নয়, এদেশ চাই নীতি, ধর্ম এবং আধ্যাত্মিকতা। ধর্ম এবং আধ্যাত্মিকতাকে যদি বাদ দিয়ে আমরা চলতে চাই, তাকে বাতিল ছাড়া কিছু বলা যায় না। তাই তার এই সমস্ত মহাপুরুষরা যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা যদি অনুসরণ করি, তাহলে আমাদের দেখতে হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে পারিবারিক সংস্কারগুলোকে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারলে আমাদের ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ যেন মহাভারতের রূপান্তরিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি স্বামী সাধনানন্দ, আমি গুয়াহাটি আশ্রমে থাকি, ভারত আশ্রম সঙ্গে দায়িত্বে আছি। আর নর্থ ইস্টের দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। স্বামীদের নির্দেশে আমি চলি নর্থ ইস্টে। প্রণাম নেবেন, ভালো থাকবেন। জয়। আমরা সমৃদ্ধ হলাম 7ই এপ্রিল, অর্থাৎ 23শে চৈত্র, 24শে চৈত্র, এই দুদিনের উৎসবের সমাপ্তি হল মহা অন্নকূট উৎসব। মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। 8 থেকে 80, শিশু থেকে বৃদ্ধ সবাই হাজির উৎসব প্রাঙ্গণে আনন্দ নিতে। মহারাজের কথাই বলি, মন্দির মানে মন দৃঢ় করার জায়গা, সুতরাং মন্দির মানে শান্তির আশ্রয়। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া,
আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।